আসসালামু আলাইকুম। আজকে আমরা রেড সেল যে ইন্ডিসেসগুলো আছে সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রথমত আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে হলো যে প্যাক সেল ভলিউম বা পিসিবি বা প্যাক সেল ভলিউম আসলে মিনিংটা কী? প্যাক সেল ভলিউম মিনস হচ্ছিল যখন আপনি লাইক ফর এক্সাম্পল কোনো একটা পার্সন থেকে 1 ml ব্লাড নিলেন আলটিমেটলি এই 1 ml ব্লাডটাকে আপনি যদি ওই পার্সনের ব্লাডটাকে আমরা একটা টেস্ট টিউবের মধ্যে রাখি, দেন ওই ব্লাডটার মধ্যে আমরা একটা অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যাড করলাম। অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যাড করলে ব্লাডটা কোয়াগুলেশন হতে পারলো না। নেক্সট কী হবে, ব্লাডের মধ্যে যে সেলুলার পোর্শনগুলো রয়েছে ওই সেলুলার পোর্শনগুলো নিচে তলানি জমতে থাকবে, আর যেটা প্লাজমা পোর্শন আছে সেটা হচ্ছে উপরের দিকে আলটিমেটলি আমাদের উঠে যাবে। সো একটা নির্দিষ্ট সময় পরে যদি আমরা দেখবো যে ব্লাডের সেলুলার পোর্শনগুলো আলটিমেটলি নিচে একটা লেয়ার ফর্মেশন করছে আর প্লাজমা পোর্শনটুকু উপরে উঠে গেছে। এই যে লেয়ারটা ফর্মেশন করছে আমরা যদি ক্যালকুলেশন করি একটা নর্মাল পার্সনের ক্ষেত্রে তার প্লাজমা পোর্শন থাকে 55% আর সেলুলার পোর্শন থাকে 45%। এই 45%-এর মধ্যে মেজরিটি বা মেজর পোর্শন ইজ ফর্ম বাই দ্য আরবিসি, যেহেতু আরবিসি পরিমাণে বেশি থাকে, আর কিছু পরিমাণ ডব্লিউবিসি এবং প্লাটিলেট থাকে। ওইটা আলটিমেটলি উপরে একটা লেয়ারের মতো ফর্মেশন করে, দিস ইজ কল দ্য বাফি কোট। সো আমরা প্যাক্সেল ভলিউম বলতে বোঝাই যে আরবিসি, ডব্লিউবিসি, প্লাটিলেট তিনটা প্যাকড অবস্থায় বা কনসেন্ট্রেটেড অবস্থায় কতটুকু ভলিউম ক্যারি করতেছে। তো সেটা মোটামুটি একটা অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রে আমরা 45% ধরতে পারি। সেটা ভ্যারি করে, যেমন হচ্ছে মেলের ক্ষেত্রে সেটা প্রায় 40 থেকে 54%-এর মতো হতে পারে, ফিমেলের ক্ষেত্রে সেটা 37 থেকে 47% পর্যন্ত হতে পারে। অ্যাভারেজ আমরা 45% বলতেছি। তো এখন যদি এমন হয় যে মানে কোন কোন কন্ডিশনের ক্ষেত্রে আমাদের হচ্ছে হলো এই প্যাক্সেল ভলিউম বা পিসিবি বেড়ে যেতে পারে, চিন্তা করেন যদি এখানে আরও বেশি পরিমাণ আরবিসি থাকতো তাহলে কি আমাদের প্যাক্সেল ভলিউম অবশ্যই বেশি থাকতো। তাহলে সেক্ষেত্রে যদি ফর এক্সাম্পল কারো পলিসাইথেমিয়া রুব্রাবেরা থাকে, মানে পলিসাইথেমিয়া থাকে বা বেশি পরিমাণ আরবিসি থাকে, তাহলে সেক্ষেত্রে তার প্যাক্সেল ভলিউমটা বেশি হবে, কারণ বেশি বেশি আরবিসি মানে বেশি বেশি স্পেস নেবে। দ্যাট মিনস আমাদের তখন প্লাজমা পোর্শনটাও কম থাকবে আর সেলুলার পোর্শনটা বেশি থাকবে। অথবা আরেকটা কন্ডিশন হতে পারে কি, ধরুন ফর এক্সাম্পল ওই পার্সনের এই যে ফ্লুইড পোর্শন আছে, ফ্লুইড পোর্শনটা আলটিমেটলি বডি থেকে চলে গেছে। দ্যাট মিনস আমাদের প্লাজমা পোর্শনটুকু আমাদের বডি থেকে যদি লস হয়, সেটা হতে পারে ডায়রিয়া, ভমিটিং অথবা এক্সেসিভ সুইটিং। এক্সেসিভ সুইটিং আসলে হয় না, ডায়রিয়া ভমিটিং থেকে অথবা কোনো কারণে যদি ফ্লুইড লস হয় বা ব্লাড লস হয়, তখন আলটিমেটলি বেশি পরিমাণ ফ্লুইড যদি বডি থেকে চলে যায় তখন প্লাজমা পোর্শনটুকু লস হবে বা প্লাজমা কমে যাবে, তখন আলটিমেটলি আমাদের মানে প্যাক্সেল ভলিউম বেড়ে যেতে পারে। তাহলে প্যাক্সেল ভলিউম বেড়ে যেতে হয় দুইটা কন্ডিশনে, এক যদি সেলুলার পোর্শন যদি বেড়ে যায়, অথবা প্লাজমা পোর্শন যদি কমে যায়। প্লাজমা পোর্শন কমতে পারে কেন? ডিহাইড্রেশনের জন্য, যে কোনো কারণে ডিহাইড্রেশন, সেটা ভমিটিং হোক আর ডায়রিয়া হোক বা অন্য কোনো কারণে হোক। এখন প্যাক্সেল ভলিউম কমে যেতে পারে কখন? সেম কথা, যদি আমার আরবিসি পরিমাণ বা হিমোগ্লোবিন পরিমাণটা যদি কমে যায়, দ্যাট মিনস অ্যানিমিয়াতে আমাদের হচ্ছে প্যাক্সেল ভলিউমটা কমে যাবে। আর কি কন্ডিশনে? যদি আপনার হচ্ছে হিমোডাইলেশন হয়। আমরা আগেরটাকে বলছিলাম কি হিমো কনসেন্ট্রেশন, দ্যাট মিনস প্লাজমা পোর্শন কমে গেছে, সেলুলার পোর্শনে কনসেন্ট্রেশনের পরিমাণ বেড়ে গেছে। অ্যাকচুয়ালি সেল কিন্তু বাড়ে নাই, বাড়ছে কি সেলুলার কনসেন্ট্রেশন বা ফ্লুইড কমে যাওয়ার জন্য। আসলে ফ্লুইড যেহেতু লস হয়েছে, ফ্লুইড কমে দেওয়ার জন্য আমাদের আগের সেল সেমই রয়েছে কিন্তু তার কনসেন্ট্রেশন পরিমাণটা বেড়ে গেছে, যেটা বলতেছি কল হিমিউ কনসেন্ট্রেশন। এবার যদি হিমোডাইলেশন হয় মানে ফ্লুইড পোর্শন বডিতে বেড়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আমাদের কনসেন্ট্রেশন পরিমাণটা কমে যাবে। সো আমাদের প্যাক্সেল ভলিউম কমে যেতে পারে দুটো কন্ডিশনে, এক যদি এনিমিয়া হয় অথবা যদি পোর্শনে মানে হিমোডাইলেশন হয় বা প্লাজমা পোর্শন বেড়ে গেছে কিন্তু সেলুলার পোর্শন নর্মালি ছিল। তো কনসেন্ট্রেশন হিসাব করলে আমার প্লাজমা পরিমাণটা বেশি থাকার জন্য দেখা যাচ্ছে কি সে 55% জায়গায় সে এখন 75% বা 70% বা 60% ক্যারি করতেছে, সেখানে সেলুলার পোর্শন থাকতেছে তো 30% অথবা 40%, যেটা কিনা আমার নর্মালের চেয়ে কম। সো দিস ইজ দ্য প্যাক্সেল ভলিউম। এখন ধরুন ফর এক্সাম্পল কোনো একটা পার্সনের আমরা ধরলাম দ্য প্যাক্সেল ভলিউম পার্সন 1, পার্সন 2, দুইজনেরই প্যাক্সেল ভলিউম 45%। ওকে, আচ্ছা, দুজনেরই 45%। এই 1 নম্বর ব্যক্তির ক্ষেত্রে এবং 2 নম্বর ব্যক্তির ক্ষেত্রে দুটো ডিফারেন্ট আমরা রাখলাম। তার আরবিসিগুলো অনেক বড় বড়, ওকে, অনেক বড় বড় আরবিসি। 2 নম্বর পার্সনের ক্ষেত্রে তার আরবিসিগুলো একদম ছোট ছোট। ওকে, এখন দেখুন
এই পার্সনের ক্ষেত্রে আরবিসি অনেক বড় বড়, এই পার্সনের ক্ষেত্রে আরবিসি অনেক ছোট ছোট, কিন্তু দুজনের ক্ষেত্রে কিন্তু প্যাক্সেল ভলিউম 45%, বা আচ্ছা প্যাক্সেল ভলিউমকে একটা নাম বলা হয় হেমাটোক্রিট বলা হয়, এই হেমাটোক্রিট 45%। সো দ্যাট মিন্স আমাদের হেমাটোক্রিট জানার পরেও আমাদের আরবিসি সম্পর্কে আরও ডিটেলস জানতে হবে, বিকজ অফ শুধু হেমাটোক্রিট দিয়ে আমরা একটা পার্সনের ডিজিজ কী বা একটা পার্সন হেলদি আছে কিনা বলতে পারবো না। বিকজ অফ ধরুন 3 নম্বর পার্সন, তার হচ্ছিলো আমার হচ্ছে আরবিসিগুলো অনেক ছোট ছোট, একদম বেশি ছোট ছোট হতে পারে না। সো এমন হতে পারে আরবিসিগুলো অনেক বড়, এমন হতে পারে আরবিসিগুলো নর্মাল, এমন হতে পারে আরবিসিগুলো অনেক ছোট ছোট। সো দ্যাটস ওয়াই আমাদের প্যাক্সেল ভলিউম জানার পরেও একটা ইন্ডিভিজুয়াল আরবিসি সম্পর্কে আমাদের জানাটা জরুরি। মানে আমার এই প্যাক্সেল ভলিউমটা ফরমেশন করছে কতগুলো আরবিসি দিয়ে, এটা আমার জন্য জানা জরুরি। এখন এই জন্য চলে আসে যেটা, সেটা হচ্ছিল মেইন কর্পাসকুলার ভলিউম। মেইন কর্পাসকুলার ভলিউম জিনিসটা কি, একটা ইন্ডিভিজুয়াল আরবিসি কতটুক ভলিউম ক্যারি করে, মানে প্রত্যেকটা আরবিসি কতটুক জায়গা দখল করে বা কতটুক ভলিউম, সেটা হচ্ছে মেইন কর্পাসকুলার ভলিউম। আমরা যদি সহজ করে বলি, এই ধরনের একটা আরবিসি, এই আরবিসিটার ভলিউম কত, এটা হচ্ছে মেইন কর্পাসকুলার ভলিউম। এখন যদি আমি ইন্ডিভিজুয়াল আরবিসি ভলিউম জানতে পারি, তখন কিন্তু আমরা অটোমেটিকভাবে বুঝতে পারবো এখানকার আরবিসিগুলোর সাইজ অনেক বড়, দ্যাট মিনস সংখ্যায় কম আছে। এখানকার আরবিসির সাইজগুলো মোটামুটি লেভেলে ঠিক আছে, কিছুটা কম। এখানকার আরবিসির সাইজগুলো খুবই ছোট, দ্যাট মিনস তখন আমরা বলতে হবে যে আমাদের আপনার আরবিসিগুলো যদিও বা প্যাক্সেল ভলিউম নর্মাল, কিন্তু আপনার আরবিসির সাইজের বেশি কমের জন্য রূপটা ভিন্ন হয়ে যাবে। সো আমরা মিন কর্পাসকুলার ভলিউম সমান সমান কি, মিন কর্পাসকুলার ভলিউম সমান সমান হচ্ছে হলো যে আমাদের প্যাক্সেল ভলিউম, মানে টোটাল আরবিসি কতটুকু স্পেস নিয়ে রাখছে, সেটা ধরলাম আমরা 45 ml। আমরা যদি 100 ml ব্লাড নিই, সেখানে 45 ml হচ্ছিল প্যাক্সেল ভলিউম। তাকে ভাগ দেব কি দিয়ে, তাকে ভাগ দেবো টোটাল নাম্বার অফ আরবিসি, নাম্বার অফ আরবিসি দিয়ে। তো টোটাল নাম্বার অফ আরবিসিতে যদি ভাগ দেই, ধরুন ফর এক্সাম্পল 100 জন মানুষ মিলে আমার 100 জন মিলে আমার হচ্ছিল ধরলাম 500 কেজি, কথা 100 জন মিলে 500 কেজি না, আসলে 5000 কেজি, কথা একটু মুছে নিই। আমার 100 জন মানুষের ওজন ধরলাম আমার 5000 কেজি, কথা। তো আমি যদি বলি যে ইন্ডিভিজুয়াল একটা মানুষের ওজন কত, সিম্পল, যে 5000 ভাগ দিব হচ্ছিল আমরা 100 দিয়ে, তাহলে আমি পেয়ে যাবো কি, একটা ইন্ডিভিজুয়াল মানুষের ওজন অ্যাভারেজ আমার 50 কেজি। সেম ঘটনা এখানে, সেটা হচ্ছিল যে আমার প্যাক্সেল ভলিউম বা টোটাল আয়তনটা হচ্ছিল আমার 45 ml, ওকে। আর এর বাইরে হচ্ছিল আমার টোটাল নাম্বার অফ আরবিসি। টোটাল আরবিসি কত আছে, টোটাল আরবিসি থাকে হচ্ছিল প্রতি এমএল এ আমরা যদি চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে 5 মিলিয়ন, 100 ml চিন্তা করে 100 মিলিয়ন। সো 500 মানে 1 ml এ থাকে হচ্ছিল 5 মিলিয়ন, ওকে, মিলিয়ন। আর হচ্ছে তাহলে 100 ml কত থাকবে, 100 ml থাকবে হচ্ছে আমাদের 500 মিলিয়ন, ওকে। 500 মিলিয়নতে যদি আমরা ভাগ দিই, তাহলে আমরা পেয়ে যাবো কত, আমরা হচ্ছিল 9, দ্যাট মিনস আমাদের 90 ফেম টু স্মল এফ ফেম টু লিটার, ওকে। 90 ফেম টু লিটার, এটা হচ্ছিল অ্যাভারেজ। সো সবার ক্ষেত্রে তো একদম স্ট্যান্ডার্ড 90 থাকবে এরকম না, এটা আমাকে রেঞ্জের কথা বলতে হবে। রেঞ্জ কত, সেটা 76 থেকে 96 মধ্যে যদি থাকে, ফেম টু লিটার মধ্যে থাকে, তো আমরা সেটা নর্মাল বলতেছি। সো আমরা কীভাবে বের করলাম, ফার্স্ট অফ অল আমরা প্যাক্সেল ভলিউম মিনিংটা বুঝলাম, সেটা কি, সেটা হচ্ছিল যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আরবিসির ভলিউম কত, সেটা কতটুকু, সেটা হচ্ছিল মেইন কর্পাসকুলার ভলিউম। মানে আমরা বলতেছি কি, মেইন কর্পাসকুলার ভলিউম জিনিসটা কি, প্রত্যেকটা আরবিসি ভলিউম কত, সেটা কি, প্যাক্সেল ভলিউমটাকে বাদ দিব হচ্ছে টোটাল নাম্বার অফ আরবিসি দিয়ে। কারণ এই প্যাক্সেল ভলিউমটা ফরমেশন করছিল সবগুলো আরবিসি ভলিউম মিলে, দেন হচ্ছিল এটাকে ভাগ দিয়ে দিলাম আমরা হচ্ছে টোটাল নাম্বার অফ আরবিসি দিয়ে। তখন আমরা পেয়ে গেলাম কি, ইন্ডিভিজুয়াল বা একটা আরবিসির ভলিউম কত, যেটা বলতেছে কি মেইন কর্পাসকুলার ভলিউম, সেটা অ্যাভারেজ আসতে আসে 90। আমরা যদি রেঞ্জে বলি, সেটা 76 থেকে 96 পর্যন্ত বলতে পারি ফেম টু লিটার। এক ফেম টু লিটার সমান সমান কত, 10⁻⁻15 লিটার, ওকে। আচ্ছা, এখন কথা হচ্ছিল যদি কারোর মানে আমাদের মানে মেইন কর্পাসকুলার ভলিউম যদি কারোর 76 কম হয়, তখন তাকে কী বলবো আমরা, মাইক্রোসাইটিক, মানে সেল সাইজটা ছোট। আর যদি কারোর মেইন কর্পাসকুলার ভলিউম 96 বেশি হয়, 96 ফেম টু লিটার বেশি হয়, তখন তাকে বলতেছি আমরা ম্যাক্রোসাইটিক।
এমন কিছু কন্ডিশন এখন বলে ফেলি যেখানে আমরা মাইক্রোসাইটিক সেল পাবো, যেমন হচ্ছে আমরা আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়াতে পাবো, থ্যালাসেমিয়াতে পাবো। এমন কিছু কন্ডিশন যেখানে আমরা ম্যাক্রোসাইটিক সেল পাবো, যেমন হচ্ছে ফর এক্সাম্পল আমাদের ম্যাক্রোসাইটিক এনিমিয়া, অথবা বার্নিসিয়াস এনিমিয়া, অথবা হচ্ছে হলো সিএলডিতে ক্রনিক লিভার ডিজিজের ক্ষেত্রে আমরা ম্যাক্রোসাইটিক সেল পাচ্ছি। এই গেলেও 2 নাম্বার। এবার আসি, আমরা প্রথম জানলাম কি একটা ইন্ডিভিজুয়াল আরবিসির ভলিউম কত। এখন জানবো মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন, মানে একটা ইন্ডিভিজুয়াল আরবিসির মধ্যে কি পরিমাণ হিমোগ্লোবিন আছে বা কতটুকু হিমোগ্লোবিন আছে। মানে আমরা যে র্যান্ডমলি বলি, ফর এক্সাম্পল আমরা যদি বলি একটা আরবিসির যতটুকু ভলিউম তার 3/1 হিমোগ্লোবিন থাকে। ধরুন ফর এক্সাম্পল কোন একটা আরবিসির ভলিউম যদি আমার 90, আচ্ছা ধরুন ফর এক্সাম্পল কোন একটা আরবিসি পরিমাণ যা আছে তার 3/1 থাকবে। এখন ধরুন আমার 45 ml হচ্ছে হলো আমার টোটাল ভলিউম 100 ml মধ্যে, 100 ml এর মধ্যে 45 হচ্ছে তার মেইন প্যাক্সেল ভলিউম, টোটাল ভলিউম। তার 3/1 থাকবে হচ্ছে হলো আমার হিমোগ্লোবিন, দ্যাট মিনস 50 গ্রাম থাকবে এখানে হিমোগ্লোবিন। সহজ করে যদি বলি, আমার টোটাল যে পরিমাণ আরবিসি আয়তন দখল করে আছে তার 3/1 হচ্ছে হলো হিমোগ্লোবিন থাকে। ওকে, তাহলে আমাদের টোটাল 100 ml মধ্যে ছিল 45 ml ছিল প্যাক্সেল ভলিউম। ডব্লিউবিসি প্লাটির যেহেতু খুবই মাইনর পোর্শন দখল করে সেই জন্য আমরা এটা বাদ দিয়ে দিলাম। এর 3/1 দ্যাট মিনস 50 গ্রাম হচ্ছিল আমাদের মানে টোটাল হিমোগ্লোবিন। এই জন্য বলি যে 100 ml এর মধ্যে 15 গ্রাম হিমোগ্লোবিন থাকে। ওকে, দ্যাট মিনস টোটাল আমার 100 ml মধ্যে হিমোগ্লোবিন কত হলো 15 গ্রাম। কীভাবে বের করলাম, আরবিসি 3/1 সহজ হিসাব। এখন আমরা যদি বলি টোটাল হিমোগ্লোবিন হচ্ছে হলো 15 গ্রাম, এই 15 গ্রাম কিন্তু আমার 100 ml এর মধ্যে যে 500 মিলিয়ন যেই আরবিসি সবাই মিলে সেটা দখল করছে, বা সবাই মিলে এতটুকু আমার হচ্ছে হলো হিমোগ্লোবিন। কিন্তু আমার জানতে হবে কি ইন্ডিভিজুয়াল একটা হিমোগ্লোবিনের মধ্যে কতটুকু, মানে একটা আরবিসির মধ্যে কতটুকু হিমোগ্লোবিন আছে। তাহলে সবাই মানে 100 ml এর মধ্যে যত আরবিসি আছে সবগুলো মিলে ফর্মেশন করছে এতটুকু হিমোগ্লোবিন। আমি এখন জানতে চাচ্ছি একটা আরবিসির মধ্যে কতটুকু হিমোগ্লোবিন আছে। সেটা জানতে গেলে আমরা কি করব, যে টোটাল হিমোগ্লোবিন যত আছে, টোটাল হিমোগ্লোবিন তাকে ভাগ দেব টোটাল নাম্বার অফ আরবিসি দিয়ে। তো যদি ভাগ দিই তাহলে কি পাবো, টোটাল হিমোগ্লোবিন হচ্ছে 15, আর টোটাল নাম্বার অফ আরবিসি চিন্তা করি 500 মিলিয়ন চিন্তা করতে পারি আমরা। তো যদি ভাগ দিই তাহলে কী পাবো, যেটা পাবো সেটা হচ্ছে 3 5 15, দ্যাট মিনস 30। সো অ্যাভারেজ যদি চিন্তা করি তাহলে সেক্ষেত্রে আমার 30 পিকোগ্রাম হিমোগ্লোবিন থাকে। মানে অ্যাভারেজ একটা ইন্ডিভিজুয়াল আরবিসির মধ্যে প্রায় 30 পিকোগ্রাম 30 পিকোগ্রামের মতো আমার হচ্ছে হলো হিমোগ্লোবিন থাকে। এটা যদি রেঞ্জে বলি সেটা 27 থেকে 32 অ্যাভারেজ, 27 থেকে 32 পিকোগ্রাম। তাহলে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছিল যে একটা ইন্ডিভিজুয়াল আরবিসির মধ্যে কতটুকু হিমোগ্লোবিন থাকে, অ্যাভারেজে 30 পিকোগ্রাম। কীভাবে বের করলাম, টোটাল হিমোগ্লোবিনের ভাগ দিলাম টোটাল নাম্বার অফ দ্য আরবিসি দিয়ে, আর রেঞ্জ যদি বলি তাহলে 27 থেকে 32। এবার যেটা আসা যায় সেটা হচ্ছিল যদি হিমোগ্লোবিনের পরিমাণটা কমে যায় তখন বলতেছি আমরা হাইপোক্রোমিক, মানে যদি হিমোগ্লোবিন লেভেলটা নর্মালের চেয়ে কমে যায় দিস ইজ কল দ্য হাইপোক্রোমিক। আর যদি হিমোগ্লোবিনটা নর্মাল চেয়ে বেড়ে যায় তাহলে দিস ইজ কল দ্য হাইপারক্রোমিক, বা নর্মালের থেকে বেশি জুসিনেস আছে, বেশি পরিমাণ আমার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন আছে। এবার আসি আমাদের মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন। এটা মানে কি, সেটা হচ্ছিল যে আমরা প্রথম জানলাম একটা ইন্ডিভিজুয়াল আরবিসির ভলিউম কত, পরে জানলাম একটা ইন্ডিভিজুয়াল আরবিসির কতটুকু হিমোগ্লোবিন মানে সে বহন করে। কিন্তু বহন করা মানেই কিন্তু কনসেন্ট্রেশন না, কনসেন্ট্রেশন আর বহন করা কিন্তু ডিফারেন্ট। ধরুন ফর এক্সাম্পল একটা বিশাল বল, একটা ছোট বল, কথা এই বিশাল বলের আয়তন ধরুন ফর এক্সাম্পল এটা 100, আর হচ্ছে তার আয়তন ধরলাম 10। এই 100-র মধ্যে সে ক্যারি করতেছে ধরলাম ফর এক্সাম্পল সে 20 মিলিগ্রাম বা সামথিং কিছু একটা ক্যারি করছে, আর এই 10-এর মধ্যে সে ক্যারি করতেছে ধরুন ফর এক্সাম্পল 5। কথা এখন যদি আমরা কনসেন্ট্রেশন দেখতে চাই, কনসেন্ট্রেশন মানে কী হবে, কনসেন্ট্রেশন হবে হচ্ছিল অ্যামাউন্ট বা কোয়ান্টিটি বাই ভলিউম। দ্যাট মিনস এটার ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে 20/100, তাহলে সেক্ষেত্রে কত আসবে,
আমরা যদি কাটাকাটি করি 1/5, এটা হচ্ছে তার কনসেন্ট্রেশন। এটার ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে কোয়ান্টিটি বাই হচ্ছে ভলিউম, কত আসে 1/2। সো যদিও বা তার অ্যামাউন্ট ছিল 20, এটা অ্যামাউন্ট ছিল 5, কিন্তু কনসেন্ট্রেশন কিন্তু এটা 1/5, এটা কিন্তু 1/2। মানে আমি জিনিসটা মিন করতে চাচ্ছি কনসেন্ট্রেশন আর অ্যামাউন্ট এক জিনিস না। কোন একটা জায়গাতে অ্যামাউন্ট বেশি থাকা দ্যাট ডাজন্ট মিন তার কনসেন্ট্রেশন বেশি। এমন হতে পারে অ্যামাউন্ট বেশি সাথে ভলিউম আরও বেশি, যার জন্য তার কনসেন্ট্রেশন পরিমাণটা কম। তো আমরা সেম কনসেপ্টটা ইউজ করবো কি মেইন কর্পাসকোলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন বের করতে। কীভাবে বের করবো? বের করার সিস্টেম হচ্ছে হলো টোটাল হিমোগ্লোবিন যা আছে, টোটাল হিমোগ্লোবিনে ভাগ দিব টোটাল ভলিউম দিয়ে। টোটাল ভলিউম দিয়ে আমরা একটু আগে যেটা বের করলাম, এই যে Q/B, টোটাল কতটুকু আছে তাকে ভাগ দিব ভলিউম দিয়ে। টোটাল হিমোগ্লোবিন কত আমাদের হাতে 15, আর টোটাল ভলিউম কত 45। এখন যদি এটাকে ভাগ দেই তাহলে সেক্ষেত্রে 1/3, দ্যাট মিনস 1/3 মানে কি 33%। সো অ্যাভারেজ আমাদের হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন কত 33%। এটা যদি রেঞ্জে বলি আমরা তাহলে সেক্ষেত্রে 31 থেকে আমরা 35% পর্যন্ত নর্মাল ধরে নিতে পারি। সো দিস ইজ দ্য মেইন কর্পাসকোলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন। সো আমরা যদি জাস্ট একবার রিক্যাপিচুলেট করি, প্রথম আসে যেটা সেটা হচ্ছে মেইন মানে প্যাক সেল ভলিউম, তার মানে হচ্ছিল যে আরবিসি কনসেন্ট্রেট অবস্থায় কতটুকু জায়গা দখল করেছে, দিস ইজ দ্য প্যাক সেল ভলিউম। এটা সবগুলো আরবিসি মিলিয়ে। পরেরটা যদি আসি মেইন কর্পাসকোলার ভলিউম, মানে একটা আরবিসি কতটুকু জায়গা দখল করেছে বা একটা আরবিসির ভলিউম কত, দিস ইজ দ্য প্যাক সেল ভলিউম, যেটা কিনা নর্মালি 90 পরে, রেঞ্জে বললে 76 থেকে 96। এরপরে যে আসে সেটা হচ্ছে মেইন কর্পাসকোলার হিমোগ্লোবিন, মানে একটা ইন্ডিভিজুয়াল আরবিসি কতটুকু হিমোগ্লোবিন সে নিজের মধ্যে রাখে, সেটা সেটা কত, সেটা হচ্ছে নর্মালি থাকে 30 পিকোগ্রাম, যদি রেঞ্জে বলি তাহলে 27 থেকে 32 পিকোগ্রাম। এরপর হচ্ছে মেইন কর্পাসকোলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, মানে একটা আরবিসির মধ্যে হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশন কত, সেটা কত, সেটা হচ্ছে অ্যাভারেজ 33%, রেঞ্জে বললে 31 থেকে 35%। সো এর বাইরে একটা শব্দ চলে আসে, সেটা হচ্ছে যে RDW। আপনার প্রায় সময় শব্দ দেখবেন, এটা খুবই কনফিউজ করে। সেটা হচ্ছে যে আমাদের রেড সেল ডিস্ট্রিবিউশন ওয়েট। রেড সেল ডিস্ট্রিবিউশন ওয়েট জিনিসটা কীরকম, আপনার নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ অবশ্যই পড়ছেন কমিউনিটি মেডিসিনে বা ভবিষ্যতে পড়বেন। সহজ করে যদি বলি, ধরুন ফর এক্সাম্পল আমরা এতক্ষণ কী জানলাম, সেটা হচ্ছে যে আরবিসি নর্মাল আমাদের ভলিউম কত 90, অ্যাভারেজ হচ্ছে ভলিউম 90। একটা হেলদি পার্সনের যদি আপনি 90 ফেমটোলিটার, একটা হেলদি পার্সনের যদি আপনার আরবিসি নেন, ধরলাম তার 100টা আরবিসির মধ্যে আপনি দেখতে পাবেন যে তার প্রায় নিয়ার অ্যাবাউট, ধরুন ফর এক্সাম্পল 50+ হচ্ছে 90 ফেমটোলিটারের কথা। কিছু থাকবে আপনার মানে 90 থেকে বেশি, 90 মানে 100 পাবেন আপনি, কিছু ধরুন 100 পাবেন 20টার মতো, আবার হচ্ছে কিছু পাবেন আপনার 80 পাবেন 20টার মতো, তারপর আপনার হচ্ছে 70 পাবেন, 70 ফেমটোলিটার পাবেন 5টার মতো কথা। আবার 110 ফেমটোলিটার পাবেন 5টার মতো, জাস্ট অ্যাভারেজ। আপনি বিষয়টা হচ্ছে এরকম, আপনি যদি কার্ভে দেখেন, এটাকে আমরা কার্ভে যদি নেই, ধরলাম এ আমাদের 90 ফেমটোলিটার, এ হচ্ছে আমাদের ফর এক্সাম্পল 100 ফেমটোলিটার, এটা ধরলাম ফর এক্সাম্পল 80 ফেমটোলিটার, এটা হচ্ছে 70 ফেমটোলিটার। সো আপনি দেখবেন যে এটা যদি আমি সংখ্যায় বলি কতগুলো আমার হচ্ছিল, মানে এই রেঞ্জের মধ্যে আছে, দেখবেন আপনার ম্যাক্সিমামগুলো আমার হচ্ছিল 90 ফেমটোলিটার আছে, কিছু আছে আমার 80 ফেমটোলিটারে, কিছু আছে আমার 100 ফেমটোলিটারে, কিছু আছে 110-এ, কিছু আছে 70-তে। সো জিনিসটা আসলে অনেকটা এরকম কার্ভের মতো দেখাবে, এরকম কার্ভ। দিস ইজ কল দ্য নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ। সেরকম নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ হচ্ছে নর্মালি একটা হেলদি ইন্ডিভিজুয়ালের মধ্যে ক্যারি করে, তার ম্যাক্সিমাম আরবিসিগুলোকে আমাদের 90 ফেমটোলিটারের মধ্যে থাকে। কিন্তু ধরুন ফর এক্সাম্পল কারোর মাইক্রোসাইটিক অ্যানিমিয়া আছে, মানে তার সেল সাইজগুলো নর্মালের থেকে ছোট, তাহলে দেখা যাবে কি তার কার্ভটা কেমন হবে, তার কার্ভটা হবে, এটা যদি আমি 90 ধরে রাখি, তার কার্ভটা দেখা যাবে কি যে তার 70, বললাম 60, এটা 60, তাহলে তার কার্ভটা এই দিকে বেশি পাওয়া যাবে, দ্যাট মিনস আমাদের 60 বরাবর তার ম্যাক্সিমাম পাওয়া যাচ্ছে, বা কারো ক্ষেত্রে 40-তে ম্যাক্সিমাম পিকে পাওয়া যাবে, এবং তার সামনে মানে ম্যাক্সিমাম পাওয়া যাচ্ছে 60-তে, তার 50-তেও কিছু আছে, 80-তেও কিছু আছে, 70-তেও কিছু আছে, 90-তেও কিছু আছে,
40তে কিছু আছে, কিন্তু তার ম্যাক্সিমাম আছে কোথায়, 60তে। তার মানে যদি আমাদের কার্ভটা মানে 90তে ছিল নর্মাল, তার থেকে যদি বামে শিফট করে বা লেফটের দিকে শিফট করে বা আরও নিচের দিকে 60, 70, 60, 50, 40, তাহলে বলবো কি আমরা মাইক্রোসাইটিক তার এনিমি আছে বা মাইক্রোসাইটিক সেল আছে তার। কেন? কারণ তার নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভটা ফলো করে নাই, সে হচ্ছিল মানে কার্ভটা ফলো করছে কিন্তু তার ম্যাক্সিমাম আরবিসিগুলো আছে কোথায়, সেটা হচ্ছিল নর্মালের থেকে কমে। এমন হতে পারে কোনো পার্সনের ক্ষেত্রে তার, এখানে আসি, ধরুন ফর এক্সাম্পল এ আমার 90, এটা আমার 100, এটা আমার 110, এটা আমার 80, এটা 70। তার ম্যাক্সিমাম আরবিসিগুলো আছে এই রেঞ্জে, কথা হতে যে এই রেঞ্জে আছে তার ম্যাক্সিমাম আরবিসি, মানে যেটা কিনা 110-এর রেঞ্জে। কিন্তু নর্মাল আমার কত ছিল, 90 মানে 76 থেকে 96 পর্যন্ত। সো এটা যদি ফর এক্সাম্পল এমন হয় যে 110-এ তার ম্যাক্সিমাম আরবিসিগুলার সাইজ, মানে 110-এ আছে বলতে কি তার বেশিরভাগ আরবিসির সাইজগুলো হচ্ছে 110। তার মানে কি বেশিরভাগ আরবিসিগুলো বড় বড় আরবিসি, দ্যাট মিনস অনেক বড় বড় আরবিসি যদি থাকে, দিস ইজ কল্ড দ্য ম্যাক্রোসাইটিক এনিমিয়া বা ম্যাক্রোসাইটিক সেল পাইতেছি আমরা। সো আমরা যদি ম্যাক্রোসাইটিক এনিমিয়া কোনো মানে আরবিসি পার্সনের যদি আমরা হচ্ছিল আরডিডব্লিউ করি বা রেড সেল ডিস্ট্রিবিউশন ওয়েট করি, তাহলে দেখব কি তার কার্ভটা 90 থেকে দূরে সরে গেছে, সেটা 100 বা 110 এরকম বেশি ফেমটোলিটার বা বেশি ওয়েট বিশিষ্ট আরবিসি পাচ্ছি। আর যদি আমরা মাইক্রোসাইটিক এনিমিয়া কোনো পার্সনের মানে এরকম আরডিডব্লিউ করি, তাহলে সেক্ষেত্রে দেখব কি তার 60 থেকে মানে 90 থেকে কম 60 বা 50-তে ম্যাক্সিমাম আরবিসি পাওয়া যাচ্ছে, বা ম্যাক্সিমাম আরবিসির ডায়ামিটারটা হচ্ছিল 50, 60 এরকম। এখন এমনও হইতে পারে কোনো পার্সনের ক্ষেত্রে তার কার্ভটা এরকম, এটাও হইতে পারে। এটা কীভাবে হতে পারে, দুইটা কন্ডিশন হতে পারে। একটা কন্ডিশন হতে পারে, ধরুন ফর এক্সাম্পল এটা আমার 90 কথা, এটা 80, এটা 60। এই পার্সনে ধরুন ফর এক্সাম্পল আগে মাইক্রোসাইটিক এনিমিয়া ছিল, এই পার্সন মাইক্রোসাইটিক এনিমিয়া ছিল, সেজন্য তার এই কার্ভটা পাইছিলাম। কিন্তু এখন তাকে আমার নর্মাল ব্লাড দিছি, তো নর্মাল ব্লাড দেওয়ার জন্য আমরা এই কার্ভটা পাইছি। সো এটা কিন্তু আমার ওয়েটটা বেড়ে গেছে। এটা পাইছি কেন? কারণ তার আগে থেকে তার মাইক্রোসাইটিক এনিমিয়া আছে, লাইক ফর এক্সাম্পল তার আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া আছে, তাকে নর্মাল ব্লাড দেওয়ার জন্য আবার এই কার্ভটা পাওয়া গেছে, সেজন্য আমার কার্ভটা এরকম হয়ে গেছে। আবার এমনও হতে পারে, ধরুন ফর এক্সাম্পল কোনো পার্সনের ক্ষেত্রে এ আমার 90, এটা আমার ধরলাম 60, ধরুন 60 ধরলাম, এটা বাইরে 70 ধরলাম, এটা 60 ধরলাম, একটু মুছে নিই, এটা ধরুন ফর এক্সাম্পল 70, এটা 60, এটা 100, এটা 110। সো তার কার্ভটা ধরুন ফর এক্সাম্পল এমন, মানে জিনিসটা কি দাঁড়ালো, তার কিছু আরবিসি 60-তে আছে, কিছু আরবিসি 100-এর পরে আছে। দ্যাট মিন্স তার ডাবল দুইবার হচ্ছে তার মানে পিকে পাওয়া গেছে, একটা পাওয়া গেছে 60-তে যেটা কিনা মাইক্রোসাইটিক, আরেকটা পাওয়া গেছে প্লাস 100-এর পরে যেটা কিনা ম্যাক্রোসাইটিক। মানে এই পার্সনটার ক্ষেত্রে কি হয়েছে, তার অ্যাট এ টাইম দুইটা সমস্যা আছে। এক, তার হচ্ছিল হয়তো পার্নিসিস এনিমিয়া অথবা আদার কোনো কারণে মেগালোব্লাস্টিক এনিমিয়া আছে, সেজন্য আমরা এই কার্ভটা পাইছি যেখানে ম্যাক্রোসাইটিক। অ্যাট এ টাইম সাথে তার হচ্ছিল আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া আছে, যার জন্য আমরা মাইক্রোসাইটিক এনিমি পাইছি। দ্যাট মিন্স তার দুই জায়গাতে আমরা পিকে পাইছি, একটা পাইছি হচ্ছিল 60-তে যেটা কিনা মাইক্রোসাইটিক, একটা পাইছি আমাদের 100-এর পরে যেটা কিনা মাইক্রোসাইটিক। সো কার্ভটা যদি সুন্দর করে রাখি তখন তাতে কার্ভটা এরকম হয়ে যায়। সো একটা পিকে পাওয়া যাচ্ছে মাইক্রোসাইটিক আর ম্যাক্রোসাইটিকে, দ্যাট মিন্স দেখে বুঝতে পারতেছি তার অ্যাট এ টাইম দুইটা এনিমি আছে, মাইক্রোসাইটিক এনিমি আছে, সাথে তোমার অর্থ ছিল ম্যাক্রোসাইটিক বা ম্যাক্রোব্লাস্টিক এনিমিও আছে। সো এই ছিল মোটামুটি আমাদের হচ্ছিল মানে আরডিডব্লিউ বা রেড সেল ডিস্ট্রিবিউশন ওয়েট। সো এটা ক্ষেত্রে বলতে পারি অবশ্যই রেড সেল ডিস্ট্রিবিউশন ওয়েট অনেক বেশি, কারণ দেখুন রেড সেল ডিস্ট্রিবিউশন ওয়েট কত বেশি, অনেক বেশি হইতে পারে। এটা ক্ষেত্রে বলতে পারি রেড সেল ডিস্ট্রিবিউশন অনেক বেশি, মানে ওয়েট বলতে এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কতটুকু বেশি, এই ডিস্টেন্সটা কত বেশি। যদি একটা কার্ভ হতো, দেখুন এটা যতটুকু ডিস্টেন্স, এটা ডিস্টেন্সকে এতটুকু বেশি কখনোই না, এটা ডিস্টেন্সটা কম। আর যদি আরও উপরে যায় এটা ডিস্টেন্স আরও কম। সো এটা ডিস্টেন্স মানে নর্মাল ডিস্ট্রিবিউশন যেটা যতটুকু ওয়েট আছে তার থেকে বেশি স্পেস নিচ্ছে কিনা। যদি আমাদের এরকম ডাবল পিকে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই ওয়েটটা অনেক বেশি পাওয়া যাবে। অনেক সময় ওয়েটটা কম হয়ে যেতে পারে, সেটা কখন, ধরুন ফর এক্সাম্পল তার মানে এটা 90-তে আছে, ম্যাক্সিমাম সেল ধরুন 90-তে আছে, খুব বেশি মানে ভেরিয়েশন নাই তার, সেটাও হইতে পারে, তখন হচ্ছে তার ওয়েটটা কম হয়ে যাবে। সো ম্যাক্সিমাম 90, কিছু আছে 80-তে, কিছু আছে 100-এ। সো এর মাঝখানে শেষ হয়ে গেছে, সো এই জন্য তার হচ্ছিল তার ওয়েটটা কম পাওয়া যাচ্ছে এখানে।
সো এই ছিল মোটামুটি কথাবার্তা। আশা করি যদি ভালো লাগে তাহলে সেক্ষেত্রে ফার্দার অন্য ক্লাসগুলো আপনি দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।